হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12 এর প্রবলেম সলভ করছিলাম। ক্লাস 12 এর সরলরেখা চলছিল। সরলরেখার আমরা 4D প্রশ্নমালার প্রবলেম সলভ করছিলাম। তো এর আগের ক্লাসে আমরা সংক্ষিপ্ত 1, 2, 3 সলভ করেছি। আজকের ক্লাসে আমরা 4 থেকে শুরু করব, ঠিক আছে? তো তোমাদের বলে রাখি, যে সমস্ত প্রবলেম আমরা সলভ করছি সমস্ত কিছুই আমাদের প্লেলিস্টে তোমরা গেলেই সমস্ত কিছু সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে? ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে। তাহলে শুরু করবো আজকের ক্লাস। আজকের ক্লাস 4 দাগ থেকে সরলরেখা চ্যাপ্টারে, ক্লাস 12 এর সরলরেখা চ্যাপ্টারের প্রশ্নমালা 4D এর 4 থেকে। 4D এর 4 এর প্রবলেম কি বলেছে দেখো। ধরা যাক L1 M1 N1 L2 M2 N2 এবং L3 M3 N3 হলো তিনটি পরস্পরের উপর লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ। প্রমাণ করো যে সরলরেখাটি এই তিনটি সরলরেখার প্রত্যেকের সঙ্গে সমান কোণ উৎপন্ন করে, তার দিক কোসাইন সমূহ হবে L1 plus L2 plus L3, M1 plus M2 plus M3, N1 plus N2 plus N3। এবার দেখো, বলে রাখি, যদি LMN একটা সরলরেখার দিক কোসাইন হয়, আমরা কি জানি, L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ার 1 হয়। এবার যদি L1 M1 N1 ও L2 M2 N2 এই দুটো সরলরেখার দিক কোসাইন সমূহ, এবং এরা যদি পরস্পরের উপর লম্ব হয়, কন্ডিশন হয়ে যাবে L1 N2 plus M1 M2 plus N1 N2 is equal to 0। এই সমস্ত বিষয় আমরা অনেক আগে আলোচনা করেছি সরলরেখা শুরুর সময়, ঠিক আছে? তাহলে এখানে যেটা বলেছে, L1 M1 N1 প্রদত্ত L1 M1 N1 ডট কমা L2 M2 N2 ডট কমা L3 M3 N3 তিনটি সরলরেখার তিনটি পরস্পর লম্ব সরলরেখা, তাই তো? তিনটি পরস্পরের উপর লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ। এবার দেখো, তাহলে যে কন্ডিশনটা আমরা পেয়ে যাবো, পরস্পর উপর লম্ব হলে কি পেয়ে যাচ্ছি, এটা নর্মাল যেত। আগে দিক কোসাইনের কন্ডিশন লিখি, L1 স্কয়ার প্লাস M1 স্কয়ার প্লাস N1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1, L2 স্কয়ার প্লাস M2 স্কয়ার প্লাস N2 স্কয়ার ইজ ইকুয়াল টু 1, আর L3 স্কয়ার প্লাস M3 স্কয়ার প্লাস N3 স্কয়ার ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? আচ্ছা, আর যে কন্ডিশন পেয়ে যাচ্ছি আবার, L1 L2 M1 M2 প্লাস N1 N2 ইজ ইকুয়াল টু 0, কমা দিয়ে L2 L3 M2 M3 N2 N3 ইজ ইকুয়াল টু 0। এবং আরো একটা কন্ডিশন পেয়ে যাচ্ছি, L1 L3 প্লাস M1 M3 প্লাস N1 N3 0 হবে। এগুলো হচ্ছে কন্ডিশন। প্রথম তিনটে কন্ডিশন হচ্ছে দিক কোসাইন হওয়ার জন্য কন্ডিশন, আর এগুলো হচ্ছে শেষের তিনটে লম্ব হওয়ার জন্য কন্ডিশন। এবার যেটা দেখাতে বলেছে যে সরলরেখার দিক কোসাইন সমূহ, যে সরলরেখাটি তিনটি সরলরেখার সঙ্গে, যে সরলরেখাটি এই তিনটির প্রত্যেকের সঙ্গে সমান কোণ উৎপন্ন করে, তার দিক কোসাইন সমূহ হবে এইটা। তাহলে দিক কোসাইন আমরা আগে এটা নির্ণয় করছি যে এদের এই যে L1 প্রথম সরলরেখা আর তৃতীয় সরলরেখা, মানে যে তিনটে সরলরেখা, প্রথম সরলরেখা যে সরলরেখার দিক কোসাইন সমূহ বলেছে, অর্থাৎ L1 প্লাস L2 প্লাস L3 M1 প্লাস M2 প্লাস M3, এইভাবে যে সরলরেখাটি, তাদের মধ্যেকার কোণটা উৎপন্ন করব। তাহলে অতএব L1 ইন্টু L1 প্লাস L2 প্লাস L3 প্লাস M1 ইন্টু M1 প্লাস M2 প্লাস M3 প্লাস ব্র্যাকেট ক্লোজ N1 ইন্টু N1 প্লাস N2 প্লাস N3, এটা সমান কি হচ্ছে দেখো, এটা হয়ে যাচ্ছে L1 স্কয়ার L1 L2 প্লাস L1 L3 প্লাস M1 স্কয়ার প্লাস M1 M2 প্লাস M1 M3
প্লাস n1 স্কয়ার প্লাস n1 n2 প্লাস n1 n3। ঠিক আছে, এখানে আমরা পাশাপাশি সাজিয়ে লিখছি l1 স্কয়ার প্লাস m1 স্কয়ার প্লাস n1 স্কয়ার প্লাস l1 l2 প্লাস m1 m2 প্লাস n1 n2, আর l1 l3 দিয়ে মানগুলো লিখছি l1 l3 প্লাস l নয় m1 m3 আছে এখানে প্লাস n1 n3। এখানে দেখো এইটার মান কত, এইটার মান 1, এই যে এখান থেকে। আচ্ছা, এইটার মান কত, প্রথম আর দ্বিতীয় সরলরেখা পরস্পরের উপর লম্ব, তার জন্য এটা 0, প্লাস এটা প্রথম আর তৃতীয় সরলরেখা লম্ব, তার জন্য 1 হচ্ছে। তার মানে দেখো এইটা 1 হচ্ছে এটা। ঠিক আছে, যেহেতু এটা 1 আসছে, এবার দেখো আমরা একটা যে কোনটা পাবো, এবার আমরা একইভাবে এটা প্রথম সরলরেখার সঙ্গে দ্বিতীয় সরলরেখার যে কন্ডিশন আসছে সেটা নির্ণয় করলাম। আচ্ছা, এবার দেখো প্রথম সরল, এইটা ক্যালকুলেশনটা দেখে নিয়েছো তোমরা। এবার আমরা এর দ্বিতীয় সরলরেখার সঙ্গে যে কোসাইনের গুণটা করব। দেখো আবার এই যে l2 ইন্টু l1 প্লাস l2 প্লাস l3 প্লাস m2 ইন্টু m1 প্লাস m2 প্লাস m3 প্লাস n2 ইন্টু n1 প্লাস n2 প্লাস n3 is equal to l1 l2 plus l2 square plus l2 l3 plus m1 m2 plus m2 square plus m2 m3 plus n1 n2 plus n2 square plus n2 n3 is equal to l2 square plus m2 square plus n2 square plus l1 l2 plus m1 m2 plus n1 n2 plus l2 l3 plus m2 m3 plus n2 n3। এটার মান কত, এটার মান 1, এটার মান হয়ে যাচ্ছে 0। প্রথম আর দ্বিতীয় সরলরেখা পরস্পরের উপর লম্ব, আর এটার জন্য দ্বিতীয় আর তৃতীয় সরলরেখা, তাই তো, এটার জন্য 0, তাহলে 1 আসছে। ঠিক আছে, এটা 1 আসছে, প্রত্যেকটার মানগুলো সেমই আসছে। এবার দেখো দ্বিতীয়, এবার তৃতীয় আর যে অন্য একটি সরলরেখা। এবার দেখো অতএব l3 ইন্টু l1 প্লাস l2 প্লাস l3 প্লাস m3 ইন্টু m1 প্লাস m2 প্লাস m3 প্লাস n3 ইন্টু m1 প্লাস m2 প্লাস এটা n হবে n1 প্লাস n2 প্লাস n3, এইটা আসছে। এবার দেখো এখানে হয়ে যাচ্ছে l1 l3 l2 l3 l3 স্কয়ার m1 m3 m2 m3 m3 স্কয়ার n1 n3 n2 n3 n3 স্কয়ার। এখানে হয়ে যাচ্ছে l1 l3 প্লাস m1 m3 প্লাস n1 n3 প্লাস l2 l3 প্লাস m2 m3 প্লাস n2 n3 প্লাস l3 স্কয়ার প্লাস m3 স্কয়ার প্লাস n3 স্কয়ার। এটার মান কত, এটার মান 0, প্লাস এটার মানও 0 হয়ে যাচ্ছে, আর এটা 1 ইজ ইকুয়াল টু 1 আসছে। দেখো প্রত্যেকটার যে প্রথম সরলরেখার সঙ্গে যে অন্য সরলরেখার দিক কোসাইন সমূহ বলে দিয়েছে, তাদের আমরা গুণ করে, পারস্পরিক গুণ করে যে মানটা পাচ্ছি প্রথম দ্বিতীয় তৃতীয় প্রত্যেকটা সেম আসছে, তার মানে নিশ্চয়ই সমান কোণ উৎপন্ন করবে, তাই সেম আসছে cos θ মানটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা যে cos θ মানটা, তার মানে cos θ মানটা 1 আসছে প্রত্যেকটা, যেটা এটা দিক কোসাইনের গুণ, তো দিক কোসাইনের যেহেতু গুণ প্রত্যেকটা ক্ষেত্রে 1 আসছে। এবার 1 আসছে মানে কি, দিক কোসাইনের গুণ 1 আসছে, cos যেহেতু এটা দিক কোসাইনের মান এটা 1 আসছে, তাই তো, তাহলে এটা cos θ মানটা আসছে। ঠিক আছে, cos θ মানটা আসছে, তার মানে প্রত্যেকটা নিশ্চয়ই সমান কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, এবার তাহলে অ্যান্সার এখানে বলে দিতে পারবে অতএব যে সরলরেখাটি ওই তিনটি প্রত্যেকটির সঙ্গে সমান কোণ উৎপন্ন করে তার প্রমাণ করো যে সরলরেখাটি ওই তিনটির প্রত্যেকের সঙ্গে সমান কোণ উৎপন্ন করে তার দিক কোসাইন সমূহ হবে। তাহলে এটাই প্রমাণিত হচ্ছে। অতএব যেহেতু রেজাল্টটা একই এসছে তাই সমান কোণ উৎপন্ন করে, যে
যে সরল রেখাটি ওই তিনটি সরলরেখার সঙ্গে সমান কোণ উৎপন্ন করে তার দিক কোসাইন সমূহ হবে L1 প্লাস L2 প্লাস L3, M1 প্লাস M2 প্লাস M3, N1 প্লাস N2 প্লাস N3। ঠিক আছে, দেখো 4-এরটা কমপ্লিট হলো, এবার আমরা 5-এরটায় যাচ্ছি। পাঁচেরটা বলছে পি বিন্দু বলে দিয়েছে। হ্যাঁ, পি এই বিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু ও তার সমীকরণ। মনে করো পি বিন্দু এইটা, ঠিক আছে, প্রদত্ত বিন্দু পি -1 3 2, এই সরলরেখাটার উপর মনে করো লম্ব। ঠিক আছে, পি বিন্দু, বিন্দু স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক পি -1 3 2। ঠিক আছে, আচ্ছা, এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। প্রদত্ত সরলরেখা r ভেক্টর ইজ ইকুয়াল টু 2j প্লাস 3k, 2j প্লাস 3k প্লাস 2j প্লাস 3k প্লাস t ইন্টু 2i প্লাস j প্লাস 3k, t ইন্টু 2i প্লাস j প্লাস 3k। ঠিক আছে, r ভেক্টর ইজ ইকুয়াল টু 2j প্লাস 3k প্লাস t ইন্টু 2i প্লাস j প্লাস 3k। ঠিক আছে, তাহলে এই সরলরেখাটিকে অন্যভাবে আমরা লিখলে, অতএব সরলরেখার অন্য রূপ কি হবে, অন্য একটি রূপ, তাহলে x/2 ইজ ইকুয়াল টু y মাইনাস, এখানে এটা বিন্দু স্থানাঙ্ক, তো y - 2/1 ইজ ইকুয়াল টু z - 3/3। অতএব সরলরেখার উপর এইটা হচ্ছে এই সরলরেখার সমীকরণটা। ঠিক আছে, এই তিনটে হয়ে যায় দিক অনুপাত, 2 1 3 এগুলো দিক অনুপাত হয়ে যায়, এটা বিন্দু থেকে বিন্দু স্থানাঙ্ক পাই আমরা। ঠিক আছে, এই নিয়ে তো আমরা আগে অনেক আলোচনা করেছি। তোমরা যারা এই ক্লাসে প্রথম, তারা আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে, অনেক নিখুঁত ভাবে বুঝতে পারবে। অতএব সরলরেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক, সরলরেখার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক সেটা কি হবে, এখানে আমরা নিচ্ছি 2s, এটা s প্লাস 2, এটা 3s প্লাস 3। ঠিক আছে, তাহলে সরলরেখার দিক অনুপাত, সরলরেখার দিক অনুপাত 2s মাইনাস মাইনাসে প্লাস 1, s প্লাস 2 মাইনাস 3, এখানে 3s প্লাস 3 মাইনাস 2, অর্থাৎ 2s প্লাস 1, s মাইনাস 1, 3s প্লাস 1, এইটা আসছে। এবার যেহেতু এটা সরলরেখার দিক অনুপাত, এখানে এই সরলরেখার দিক অনুপাত পাচ্ছে, এই সরলরেখার দিক অনুপাত জানি, যেহেতু লম্বের কন্ডিশন দিয়ে দিয়েছে, যে বলেছে সরলরেখা দুটি পরস্পর সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, তাহলে এইটাকে যদি আমরা পি, এর লম্বটা পাদবিন্দু এইটা ভাবি, এবার লম্বের কন্ডিশন অ্যাপ্লাই করে অটোমেটিক এই যে ডি বিন্দুতে পাদবিন্দু হয়ে যাবে। অতএব যেহেতু সরলরেখা দুটি পরস্পর লম্ব, যেহেতু সরলরেখা দুটি পরস্পর লম্ব, তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে 2 ইন্টু 2s প্লাস 1 প্লাস এখানে আছে 1 ইন্টু s মাইনাস 1 প্লাস এখানে আছে 3 ইন্টু
3s প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, লম্বের কন্ডিশন এটা। এখানে কি আসছে দেখো, এখান থেকে আমরা s এর ভ্যালুটা বের করে নেব। এখানে আসছে 4s প্লাস 2 প্লাস s মাইনাস 1 প্লাস 9s প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এসে যাচ্ছে 4s 5s 9 আর 5 9 4 13 14s। আচ্ছা 3 আর 2 5, 3 আর 2 5 মাইনাস 1 4 ইকুয়াল টু 0। তাহলে 14s ইকুয়াল টু 4। ঠিক আছে, তাহলে s ইকুয়াল টু 4/14, অতএব s ইকুয়াল টু 2/7 আসছে। ঠিক আছে, এখানে কি চেয়েছে, অঙ্কিত লম্বের পাদবিন্দু আর তার স্থানাঙ্ক। সরলরেখা এত বিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, অতএব তাহলে অঙ্কিত লম্বের পাদবিন্দুটা নির্ণয় করো। অতএব লম্বের পাদবিন্দু হয়ে যাচ্ছে, এখানে আমরা নির্ণয় করছি, অতএব লম্বের পাদবিন্দু মানে ডি বিন্দু স্থানাঙ্কটা। অতএব লম্বের পাদবিন্দু কি হচ্ছে, এটা লম্বের পাদবিন্দু সরলরেখার উপর যে কোনো বিন্দু, যে কোনো বিন্দুটাই ডি বিন্দু। তাহলে এইটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 2, 2 ইন্টু 2/7 কমা 2/7 প্লাস 2 কমা 3 ইন্টু 2/7 প্লাস 3, এইটা আসছে ইকুয়াল টু 4/7, 7 দুগুণে 14 আর 2 16/7, আর এটা 3 দুগুণে 6 হচ্ছে, 3 7 21 আর 6 27/7, এইটা আসছে 4/7। হ্যাঁ, যে বিন্দুটা আসছে দেখো, আমরা একবার চেক করে নেবো। দেখো এটা সরলরেখার উপর যে কোনো বিন্দু, 2j প্লাস 3k বলেছে, তাই তো? তাহলে x বাই হবে y মাইনাস 2/1, এটা 2, z মাইনাস 3/3, 2y প্লাস j প্লাস 3k মাইনাস 1 3 2। তাহলে এটা সরলরেখার উপর যে কোনো বিন্দু 2s, s প্লাস 2, 3s প্লাস 3। সরলরেখার দিক অনুপাত হয়ে যাচ্ছে 2s, আচ্ছা মাইনাস 2s মাইনাস মাইনাস প্লাস 1, এইটা s প্লাস 2 মাইনাস 3, এইটা মাইনাস 2। তাহলে 2s প্লাস 1, s মাইনাস 1, 3s প্লাস 1। এইটা আর সরলরেখা দুটো যেহেতু লম্ব বলেছে, 2s প্লাস 1 ইন্টু 2, s মাইনাস 1 ইন্টু 1, এটা 3s প্লাস 1 ইন্টু 3। এখান থেকে আসছে 9s প্লাস 3, ঠিক আছে, s মাইনাস 1, 4s প্লাস 2। তাহলে 9 আর 1 10 আর 4 14s, 3 আর 2 5, এটা প্লাস হবে, এখানে এইটা মিস্টেক হয়েছে, এটা প্লাস হবে অবশ্যই, এটা মাইনাস হবে, এটা মাইনাস, এটা মাইনাস 2/7। তাহলে এখানে মাইনাস হবে, মাইনাস দিয়ে মানটা, ঠিক আছে, এইটা ইন্টু এটা মাইনাস হয়ে যাবে, এখানেও মাইনাস দিয়ে মান হবে। ঠিক আছে, এইখানে হয়ে যাচ্ছে যেটা মাইনাস 4/7, এখানে মাইনাস 4/7। তাহলে এখানে কত হবে, এটা 7 দুগুণে 14, 14 আর এটা 12/7 হয়ে যাচ্ছে, 12/7। এইখানে হয়ে যাচ্ছে এটা মাইনাস, এই যে এটা মাইনাস, এখানে মাইনাস 2/7। তাহলে 3 দুগুণে উপরে 6, 3 7 21, 21 থেকে 6 বিয়োগ করলে 15, 15/7, 15/7 হলো। ঠিক আছে, মাইনাস 4/7, 12/7, 15/7 এইটা। এবার বলছে সরলরেখার কি চেয়েছে, এবার চেয়েছে লম্বের সমীকরণ। তাহলে দুটো বিন্দু বলা আছে, লম্বের সমীকরণ আমরা নর্মাল কার্টেসীয় সমীকরণ বের করতে পারবো, এটা ভেক্টর সমীকরণ বের করতে পারবো। যেহেতু ভেক্টর আকারে দিয়েছে, আমরা ভেক্টর সমীকরণটাই বের করে দেখাচ্ছি। তাহলে যে বিন্দুগামী সেই বিন্দুটার স্থানাঙ্ক জানি, তাহলে শুধুমাত্র দিক অনুপাতটা বের করতে হবে। অতএব লম্বের দিক অনুপাত, যেটা লম্ব তার দিক অনুপাত বের করছি। দেখো অতএব -1 3 2 জানি, অতএব লম্বের দিক অনুপাত হলেই আমরা এটা পেয়ে যাব। লম্বের দিক অনুপাত এসছে এইখান থেকে, তাহলে এইখানে মানটা পুট করতে হবে। অতএব লম্বের দিক অনুপাত এইটা চলে আসছে, তাই তো? দিক অনুপাত এইটা বলা আছে। তাহলে 2 ইন্টু মাইনাস 2/7, হ্যাঁ, 2 ইন্টু মাইনাস 2/7 প্লাস 1, এইখানে মাইনাস 2/7 মাইনাস 1, এইখানে 3 ইন্টু মাইনাস 2/7 প্লাস 1, তাই তো? অর্থাৎ এটা কি হয়ে যাচ্ছে, অর্থাৎ হয়ে যাচ্ছে মাইনাস 4/7 প্লাস 1, এইটা হয়ে যাবে 7, মাইনাস 9/7, এইটা হয়ে যাচ্ছে মাইনাস 6/7 প্লাস 1। অর্থাৎ কি হয়ে যাচ্ছে, এটা 3/7 হয়ে যাবে সিম্পলিফাই করলে, মাইনাস 9/7 হয়ে যাচ্ছে, 7 থেকে 7 1/7 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অর্থাৎ আমরা 7 দিয়ে যদি প্রত্যেকটাকে গুণ করি, অর্থাৎ হয়ে যাচ্ছে 3 -9 1,
অতএব সরলরেখার ভেক্টর সমীকরণ যেটা হচ্ছে, অতএব সরলরেখার ভেক্টর সমীকরণ বিন্দুটা জানি, আর মানে লম্বের দিক অনুপাত, লম্বটা যেটা লম্ব তার ভেক্টর সমীকরণ যেটা হবে, অতএব লম্বের সমীকরণ মানে এইটার সমীকরণ, এর বিন্দু কোন বিন্দুকে আমি জানি, আর দিক অনুপাত যেহেতু জানি জানি অতএব লম্বের সমীকরণ আর ভেক্টর ইজ ইকুয়াল টু এইটা মাইনাস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ প্লাস আমরা এখানে টি দিচ্ছি, হ্যাঁ টি যদি উল্লেখ করি, আর দিক অনুপাতে এইটা 3i ক্যাপ মাইনাস 9j ক্যাপ প্লাস k ক্যাপ, এইটা দেখো এইটা সরলরেখার সমীকরণ আসছে। এবার দেখো 5 এর অঙ্ক হয়ে গেল, 6 এর অঙ্কে যাব। প্রত্যেকটা অঙ্ক একই ধরনের। ছয়েরটা এখানে বলা আছে এ বি বিন্দু স্থানাঙ্ক এত এত বিন্দুটি সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এ ও বি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 0 6 -9 আর -3 -6 3, 0 6 -9 এবং আর কি আছে 0 6 -9 এবং -3 -6 3, -3 -6 3। অতএব মানে এ বি সরলরেখার সমীকরণ মানে এ ও বি বিন্দুগামী যে সরলরেখা, অতএব এ বি সরলরেখার সমীকরণ সেটা কি হবে, তাহলে x - 0 তার মানে x হচ্ছে x - 0 বাই x2, এটা x2 - 0 সমান y - 6 বাই -6 - 6 ইজ ইকুয়াল টু z -9 বাই z2 9, এটা তার মানে হয়ে যাচ্ছে x বাই -3 ইজ ইকুয়াল টু y বাই -6, y -6 বাই -12 ইজ ইকুয়াল টু z প্লাস 9 বাই 12, এইটা আছে দেখো সরলরেখার সমীকরণ। যদি এটাকে আমরা লিখতে পারি, অতএব x বাই -3 দিয়ে যদি গুণ করি তিনটাকে, x বাই 1 ইজ ইকুয়াল টু y -6 বাই 4 ইজ ইকুয়াল টু z প্লাস 9 বাই -4, ঠিক আছে। -3 দিয়ে মনে করো উপরে গুণ করা হলো, প্রত্যেকটা উপরে -3 দিয়ে গুণ করা হলো। এবার এরপর কি চেয়েছে, সি বিন্দু দিয়ে এ বি সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু ডি, এইটা সরলরেখা, এইটা এ বি সরলরেখা, সি বিন্দু দিয়ে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু ডি। সি বিন্দু কি বলে দিয়েছে, সি বিন্দু হচ্ছে 7 4 -1, 7 4 -1। সি বিন্দু স্থানাঙ্ক, তাহলে লম্ব কোনটা, সিডিটা এবির ওপর লম্ব, তাই তো, সিডি এবির ওপর লম্ব। সি বিন্দুর স্থানাঙ্ক 7 4 -1, তাই তো। তাহলে আমরা এবি সরলরেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব এবং তাকে সিডি এবং এবির লম্বের কন্ডিশন দেবো, তার মানে ডি বিন্দুটা লম্বের পাদবিন্দু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবি সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু ডি, এবি সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু ডি। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে, আর সিডি সরলরেখার সমীকরণ। তাহলে এবি সরলরেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক, এবি সরলরেখার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এইটা যদি আমরা টি দিয়ে ধরি, এটা টি, 4t + 6 -4t -9, ঠিক আছে। এটা হচ্ছে এবি সরলরেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক মানে ডি বিন্দু এটা। অতএব লম্বের দিক অনুপাত, হ্যাঁ, অতএব বা সিডি এর, সিডিটাই লম্ব, সিডি এর দিক অনুপাত
দিক অনুপাত হয়ে যাচ্ছে টি মাইনাস 7 40 প্লাস 6 মাইনাস 4 মাইনাস 40 মাইনাস 9 মাইনাস মাইনাসে প্লাস 1, অর্থাৎ টি মাইনাস 7 40 প্লাস 2 মাইনাস 40 মাইনাস 8, এইটা দিক অনুপাত হয়ে গেল। এবার যেহেতু সিডি পারপেন্ডিকুলার টু এবি, যেহেতু সিডি পারপেন্ডিকুলার টু এবি, অতএব কি হয়ে যাচ্ছে এদের দিক অনুপাত যেটা টি মাইনাস 4 টি মাইনাস 4। এবার এই সরলরেখাটার দিক অনুপাত কত ছিল আমরা মুছে ফেললাম। আচ্ছা 1 ছিল, 1 ইন্টু প্লাস তারপর একটা 4 ছিল, 4 ইন্টু এটা টি মাইনাস 7 আছে, 4 নয়, টি মাইনাস 7, 4 ইন্টু 40 প্লাস 2 আর প্লাস মাইনাস 4 ইন্টু মাইনাস 4, এটা মাইনাস 4 ইন্টু মাইনাস 40 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয়ে যাচ্ছে টি মাইনাস 7 প্লাস 16টি প্লাস 8 মাইনাস মাইনাসে প্লাস আবারও 16টি মাইনাস মাইনাসে প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। 16টি 32 আর 1 33টি। আচ্ছা 32 আর 8 40, 40 থেকে 7 বিয়োগ হলে 33 হয়ে যাচ্ছে, প্লাস প্লাস এখানে প্লাস চিহ্ন হবে, আর এটা টি, হ্যাঁ এটা হচ্ছে টি, এটা প্লাস 33 ইজ ইকুয়াল টু 0, বা 33টি ইজ ইকুয়াল টু মাইনাস 33, ঠিক আছে, বা টি ইজ ইকুয়াল টু মাইনাস 33 বাই 33, বা টি ইজ ইকুয়াল টু মাইনাস 1, ঠিক আছে। এবার লম্বের স্থানাঙ্ক হচ্ছে এইটা বেরিয়েছিল, অতএব লম্বের স্থানাঙ্ক এখানে আমরা মুছছি দুটো লাইন, শুধুমাত্র 2 লাইনই মুছছি, কারণ এখান থেকে দেখে লম্বের স্থানাঙ্কটা নির্ণয় করব, মানে এইখান থেকে দেখে এটা। অতএব লম্বের স্থানাঙ্ক মানে লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক, লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে, লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে এখান থেকে টি এর মান এটা মাইনাস 1, এটা 4 ইন্টু মাইনাস 1 প্লাস 6 মাইনাস এটা কমা দিয়ে 4 ইন্টু মাইনাস 1 মাইনাস 9 হয়ে যাচ্ছে মাইনাস 1, এইটা হয়ে যাবে মাইনাস 4, এটা 2 মাইনাস 4 প্লাস 6 কমা দিয়ে এটা হয়ে যাচ্ছে মাইনাস 40 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, প্লাস হয়ে গেলে এটা মাইনাস 5 হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস 1 2 মাইনাস 5 হয়ে যাচ্ছে লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক। তাহলে এবার লম্ব সরলরেখার দিক অনুপাত কত নির্ণয় করো। লম্ব সরলরেখার দিক অনুপাত এখান থেকে নির্ণয় হবে, ঠিক আছে। এবার লম্ব সরলরেখার দিক অনুপাত, তারপরে আমরা সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে পারবো। লম্ব সরলরেখা মানে সিডি সরলরেখা, অতএব লম্ব সরলরেখার দিক অনুপাত, আচ্ছা টি এর জায়গায় মাইনাস 1 মাইনাস 7, 4 ইন্টু মাইনাস 1 প্লাস 2 মাইনাস 4 ইন্টু মাইনাস 1 মাইনাস 8, এইটা অর্থাৎ মাইনাস 8, এটা মাইনাস 4 প্লাস 2 মাইনাস 2, আর এটা প্লাস 4 মাইনাস 4 হয়ে যাচ্ছে দিক অনুপাত। তাহলে দিক অনুপাতটাকে আমরা কিভাবে লিখতে পারবো, দিক অনুপাতটাকে আমরা চাইলে মাইনাস 2 দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ কত হয়ে যাচ্ছে, অর্থাৎ 4 1 2, এইটা হয়ে যাচ্ছে 4 1 2। অতএব সরলরেখার সমীকরণ আমরা যদি কার্তেশীয় আকারে লিখি, অতএব লম্ব সরলরেখার সমীকরণ চেয়েছে, লম্ব সরলরেখার সমীকরণ এটা হয়ে যাচ্ছে, এটা দিক অনুপাত আর এটা বিন্দু, তাই তো। তাহলে y আগে x দিয়ে, x প্লাস 1 বাই 4 y মাইনাস 2 বাই 1, আর এইটা হয়ে যাচ্ছে z প্লাস 5 বাই 2। আচ্ছা x প্লাস 1 মাইনাস আছে বলে প্লাস হলো,
এটা প্লাস আছে মাইনাস, এটাও মাইনাস আছে বলে প্লাস হলো। দিক অনুপাত 4 2 4 1 2 4 1 2। এটা হচ্ছে লম্ব সরলরেখার সমীকরণ। দেখো x প্লাস 1 বাই 4, বিন্দুটা কি দেওয়া ছিল, লম্বের পাদবিন্দু, না লম্বের পাদবিন্দু তো নেওয়া যাবে না, এটা ভুল হলো, এই বিন্দুগামী লম্ব বিন্দুর পাদবিন্দু, লম্বের পাদবিন্দু নির্ণয় হয়ে গেছে, লম্বের পাদবিন্দু নেওয়া যাবে না। লম্বের পাদবিন্দু চেয়েছে, পাদবিন্দু নির্ণয় করে দিয়েছি। এখানে তো এই বিন্দুটা অ্যাপ্লাই হবে, এই বিন্দুগামী x মাইনাস 7 y মাইনাস 4 z মাইনাস মাসে প্লাস 1, তাহলে x মাইনাস 7 বাই 4 y মাইনাস 4 বাই 1 z প্লাস 1 বাই 2। দেখো হলো এটা। তাহলে এর সাথে সাথে 6টা কমপ্লিট হলো, এর সাথে সাথে আমাদের প্রশ্নমালা 4D সম্পূর্ণরূপে কমপ্লিট হলো। 4D সম্পূর্ণরূপে কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, ফিরবো পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা কি করব, পরবর্তী ক্লাসে আমরা 4E স্টার্ট করব, তার জন্য থিওরি একটু আলোচনা করে নিয়ে তারপর প্রশ্নমালা শুরু করব। ঠিক আছে? আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।